লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম গার্ডিয়ানের দেওয়া সেই স্কিলের বই সাইয়ান পড়তে পারে না, যার জন্য সে লিডারের কাছে নিয়ে যায়, কিন্তু লিডারও তাকে সেই সম্পর্কে কিছুই বলতে পারে না। এরপরই সেখানে তাদের কাছে ব্লিচ টেম্পলেরই এক এল্ডার সাহায্য চাইতে আসে। তখনই ফার্স্ট গ্র্যান্ড এল্ডার তার সাহায্য করার বদলে তাকে ওনার এক পয়জন পিল খেতে বলে, কিন্তু সাইয়ান এর জন্য মানা করে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সাইয়ান বলছে সত্যি ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের পয়জন অনেক বেশি পাওয়ারফুল, আর এই পয়জনকে কন্ট্রোল করার জন্য আপনাকে প্রতি 7 দিনেই আমাদের সেক্টে আসতে হবে অথবা কোনো একটা পয়েন্টে যোগাযোগ করতে হবে। কিন্তু বাই চান্স যদি এরকম কোনো ঘটনা ঘটে যায় যার জন্য তিনি 1 সপ্তাহ আপনার সাথে দেখা করার জন্য আসতে পারবে না, তখন কি হবে? নিশ্চয়ই এর জন্য আপনাকে অনেক বেশি সাফার করতে হবে। আর এরকমও হতে পারে যে সময়ের অভাবে আপনি আমাদের ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের সাথে যোগাযোগ করতে না পেরেই মরে গেছেন। এরকমটা যদি হয় তাহলে সত্যি অনেক খারাপ হবে। আর আপনি এরকমটাও ধরতে পারেন যে আমাদের ফার্স্ট গ্র্যান্ড এল্ডার আপনাকে অনেকগুলো অ্যান্টিডোর বানিয়ে দিয়েছে, কিন্তু আপনি আপনাদের সেক্টে অথবা অন্য কোনো প্লেসে আটকা পড়ে গেছেন যেখানে আপনাকে বন্দি করে রাখা হয়েছে, আর সেই প্লেসে বছরের পর বছর কেটে যেতে পারে। যদি এরকমটা হয় তাহলে আপনার কাছে যতই অ্যান্টিডোর থাকুক না কেন আপনি সেই অ্যান্টিডোর ইউজ করে সার্ভাইভ করতে পারবেন না। আপনার অ্যান্টিডোর একবার না একবার শেষ হয়েই যাবে। এইসব শুনে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার সেখানে একটু রেগে বলে, তাহলে বলো এখন তুমি এখানে তার সাথে কিভাবে ডিল করতে চাও? এটা শুনে সাইয়ান বলে, ফার্স্ট গ্র্যান্ড এল্ডার নিশ্চয়ই আপনি ওনাকে 1-2 বছরের অ্যান্টিডোর বানিয়ে দেওয়ার প্ল্যান করেছেন, কিন্তু যদি এরকমটা হয় তাহলে এর কি গ্যারান্টি আছে যে তিনি আমাদেরকে ধোঁকা দেবেন না? কারণ 1-2 বছর অনেক লম্বা একটা সময়। নিশ্চয়ই তিনি এই সময়ের মধ্যেই এরকম কোনো না কোনো পার্সনকে তো খুঁজেই নেবে যার সাহায্যে তিনি আপনার সেই অ্যান্টিডোর তৈরি করাতে পারবেন। এটা বলেই সাইয়ান এল্ডার বাইশুয়ানের সামনে চলে আসে আর বলে, নিশ্চয়ই আমি এখানে আপনাকে যেই প্রস্তাবটা দেব সেই প্রস্তাবটা আপনার জন্যই ফায়দা হবে। এটা শুনে এল্ডার বাইশুয়ান বলে, ঠিক আছে, আমি ততক্ষণ পর্যন্ত তোমাদের সেই অর্ডার ফলো করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমি সেই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবো। তাহলে বলো তোমরা আমার উপর বিশ্বাস করার জন্য আমার সাথে কি করতে চাও? তখনই সাইয়ান ওনার অনেক কাছে চলে আসে আর বলে, আমাদের লিডার কিছু বছর আগে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছিল, যেই সিচুয়েশন থেকে বের হওয়াটা অনেক বেশি কঠিন ছিল। সেখানেই তিনি অনেক অদ্ভুত আর অনেক পাওয়ারফুল একটা স্কিল পেয়েছিলেন, আর এরই সাথে তিনি সেই স্কিলটাকে মাস্টার করে ফেলেছেন। সেই স্কিলের কাজ সত্যি অনেক বেশি অদ্ভুত, কারণ সেই স্কিলটা অনেকগুলো স্তরে ভাগ করা আছে। লো থেকে হাই কমসে কম 4 থেকে 5টা স্টেপ। আর যারাই এই স্কিলের প্র্যাকটিস করে তাদের মধ্যে যদি কেউ লো লেভেলের স্তর শিখে রাখে তাহলে সেই পার্সনকে তার থেকে হায়ার লেভেলে যেই পার্সন এই স্কিলটাকে শিখে রেখেছে সে খুব সহজেই কন্ট্রোল করতে পারে, এমনকি তার বডিও ব্লাস্ট করতে পারে। এখানে আপনাদের কাছে একটা কোশ্চেন আছে, আপনাদের মধ্যে কি কেউ এটা বলতে পারবে যে সাইয়ানের ডিসক্রিপশন মোতাবেক এই স্কিলের আসল নাম কি? তখনই সাইয়ান বলে, যেহেতু আমি আপনাকে সেই স্কিল সম্পর্কে পুরোপুরি বলে দিয়েছি তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে এখানে আমি আপনাকে আমাদের সাথে কোন জিনিসটা ট্রেড করতে বলছি। এখানে আমরা আপনার লাইফের সাথেই লাইফ ট্রেড করছি। আর আপনি এটা ভাববেন না যে আমরা এখানে আপনাকে শুধু একটা ছোটখাটো সাহায্য করি আপনাকে আমাদের কন্ট্রোলে নিয়ে নেব, কারণ এটা এরকম একটা স্কিল যেই স্কিল যদি আপনি ধীরে ধীরে লেভেল আপ করতে থাকেন তাহলে আপনি আপনার অপোনেন্টের উপর ডমিনেট করতে পারবেন। সেই পার্সন আপনার থেকে লোয়ার লেভেল অথবা যতই হায়ার লেভেলের হোক না কেন আপনি তাকে আপনার ইচ্ছে মতোই কন্ট্রোল করতে পারবেন। তাই আমার মতে এটাই ব্লিচ টেম্পল আর মৌকিন সেক্টের মধ্যে বন্ধুত্বকে সব থেকে বেশি গভীর করে তুলবে। আর সব থেকে খারাপ সিচুয়েশনে আপনি আপনার এনিমিকে শেষ করার জন্য নিজেকে সেলফ ডিস্ট্র্যাক্ট করে নিজের সাথেই সেই পার্সনকে শেষ করে দিতে পারবেন। তাহলে বলুন মাস্টার ভাই, এতে আপনার মত কি? এটা শুনে মিস বাইশুয়ান বলে, ঠিক আছে, আমি এর জন্য তৈরি আছি। এটা শুনে সাইয়ান মনে মনে বলে, এর জন্য আপনি তৈরি হলেই তো হবে না, কারণ আমি আপনাকে এত সহজে সেই স্কিলটা দেব না যেই স্কিলটা হাসিল করার জন্য আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। আর এই স্কিলটাও আমার অনেক বড় একটা সিক্রেট, তাই আমি এমনি এমনি তো কারোর সামনে এই স্কিলটা শো করতে পারবো না। তাই প্লিজ লিডার, আমি বুঝতে পারছি না এখনো আপনি কেন এভাবে বসে আছেন। আপনার কি ব্রেনে এখনো কিছুই খেলছে না?
আমি এখানে আপনার জন্য অনেক টাইম ব্যয় করে ফেলেছি। যদি আপনার কাছে এরকম কোনো ট্রিক্স থেকে থাকে তাহলে এগিয়ে আসুন আর এই সুযোগটাকে ধরে নিন, কারণ আমি এভাবেই এই সব কিছু বেশিক্ষণ পর্যন্ত আর কন্ট্রোল করতে পারবো না। তখনই সেখানে থার্ড গ্র্যান্ড এল্ডার বাইশুয়ানকে টিচ করার জন্য তাকে পেছন থেকে ডাকে, কিন্তু সেখানে বাইশুয়ান তার ডাকে সাড়া না দিয়ে লিডারকে বলে সত্য বলতে কি তার এই অফার সত্যিই অনেক বেশি অ্যামেজিং, কিন্তু যদি সত্যি আমি এরকম কিছু করি তাহলে তো ব্লিজ টেম্পলের মধ্যে এরকম কোনো পার্সনই থাকবে না যে ব্লিজ টেম্পলকে মেনটেন করতে পারবে। তাই আমার মতে আপনাদের সাহায্যের জন্য যদি আমায় এরকম কোনো স্কিল শিখতেই হয় তাহলে প্লিজ এর জন্য আমার কিছু সময়ের প্রয়োজন হবে, কারণ আমায় এরকম একটা পার্সনকে খুঁজে বের করতে হবে যে আমাদের মৃত্যুর পর ব্লিজ টেম্পলকে মেনটেন করতে পারবে। এইসব শুনে লিডার বলে সত্যি আমি এখানে আপনার এইসব কথা শুনে অনেক বেশি প্রভাবিত হয়েছি। হেই শাইয়ান, তুমি এভাবে ওনার সাথে মজা নেওয়া বন্ধ করো আর ওনাকে এভাবে ভয় দেখানো বন্ধ করো। মিস বাই সত্য বলতে কি সে এখানে আপনার একটা টেস্ট নিচ্ছিল, যাতে করে আমরা জানতে পারি যে আপনি আমাদের সাথে অ্যালায়েন্স গঠন করার জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারবেন। সত্যি এখানে আমি আপনার স্যাক্রিফাইসের মনোভাব দেখে অনেক বেশি খুশি হয়েছি। তাই আমার মতে আপনার মতোই আমাদের সেক্টর সবগুলো মেম্বারকেই হওয়া দরকার। এটা শুনে তিনিও সেখানে অনেক বেশি শক হয়ে বলে কি? তখনই লিডার বলে যত যাই হোক, যদিও আপনি এখানে সত্য বলছেন কিন্তু এরপরও আমাদের তো একটা দায়িত্ব আছে, আর উপর থেকে আমাদের এই দুই সেক্টরের মধ্যেই অনেক লম্বা সময় ধরেই শত্রুতামি চলে আসছে। তাই শুধু আমরা আমাদের এই মনোভাব আর কথা দিয়েই এত বছরের দুশ্মনীকে অ্যালায়েন্সে পরিণত করতে পারবো না। তাই আমাদেরকেও এখানে কোনো কিছু প্রুফ করানোর জন্য কিছু একটা ইউজ করতেই হবে। এইসব শুনে শাইয়ান সেখানে মনে মনে বলে তাহলে অবশেষে লিডার আমি এখানে কি বোঝাতে চাচ্ছি সেই কথাটা ধরতে পেরেছে। তখনই লিডার সেখানে একটা পট বের করে বলে এই পটের ভেতর দুটো পরজীবী আছে যেগুলোকে অনেক বছর ধরে স্টোর করে রাখা হয়েছে। এই দুই পরজীবীর মধ্যে একটা হলো মেল আর একটা ফিমেল। তাই যখনই এই দুটো পরজীবীকে একে অপরের থেকে আলাদা করে ফেলা হয় তখন তাদের মধ্যে একটা ইনভিজিবলি বন্ড ক্রিয়েট হয়ে যায়। এই ক্ষেত্রে যেই পার্সন পুরুষ পরজীবীকে অ্যাবজর্ব করে সেই পার্সন মহিলা পরজীবী ধারণকারীকে কন্ট্রোল করতে পারে, আর এই প্রসেসে কেউ কখনোই মরে না। কিন্তু যাদের মধ্যে এই বন্ড ক্রিয়েট হয়েছে তাদের মধ্যেই যদি এরকম কোনো ইচ্ছা পোষণ হয়ে যায় যে সে তার অপোনেন্টকে ধোঁকা দেবে অথবা তার সাথে খারাপ কিছু করবে, তখনই সেই পরজীবী অ্যাক্টিভেট হয়ে যায়, আর সেই সময় সে সেই পরজীবীর জন্য মৃত্যুর থেকেও কঠিন শাস্তি পায়। তাহলে বলুন মিস বাই, আপনি যেহেতু নিজের সেক্টের জন্য এত বড় এক আত্মত্যাগ করার কথা বলেছেন, তাই আমার মনে হয় না এই পরজীবী ইউজ করতে আপনার কোনো প্রবলেম হবে। এই সব শুনে বাইশুয়ান বলে হ্যাঁ আপনি ঠিক ধরেছেন, এতে আমার কোনো সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত আমায় সেই বাস্টার্ডের সাথে মরতে হবে না। কারণ সত্য বলতে কি আমি এখানে মরার জন্য না, আমি এখানে নিজের জীবন বাঁচানোর জন্য এসেছি। তাই আমি এই পরজীবী অ্যাবজর্ব করব। এটা বলেই যখনই সে সেই পাত্রের দিকে হাত বাড়ায় তখনই লিডার বলে না না এটা তোমার না। এটা বলেই তিনি সেই বক্স পুরোপুরি খুলে ফেলে, আর এরই সাথে আমরা সেই বক্সের ভেতর অনেক বড় একটা বল দেখতে পাই। তখন লিডার বলে হ্যাঁ এটা তোমার, এটা তুমি অ্যাবজর্ব করবে, আর ছোটটা আমি অ্যাবজর্ব করব। এটা দেখে তো তিনি সেখানে অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে অনেক বেশি ভয় পেয়ে যায়। এই জিনিসটা দেখে সেখানে থার্ড গ্র্যান্ড এল্ডার সেখানে জোরে জোরে হাসতে শুরু করে আর বলে তাহলে ফাইনালি এখানে তুমি অনেক ভালো একটা শিক্ষা পাবে। আর আমি এটা জানি যে ব্লিজ টেম্পলের মেম্বারদের মুখ অনেক বড়, তারা নিশ্চয়ই এর থেকেও যদি আরো বড় কোনো পিল থাকতো সেটাও একবারেই গিলে ফেলতে পারতো। তাই আমি জানি তুমি এটা করতে পারবে। আর অপরদিকে আমরা বাইশুয়ানকে দেখতে পাই, সেও সেখানে সেই বল কোনো না কোনো ভাবে গিলে ফেলে। আর এর সাথে তিনি সেখানে থার্ড গ্র্যান্ড এল্ডারকে বলে আমি বুঝতে পারছি না আপনি কি সত্যি এইসব কিছু দেখে অনেক বেশি খুশি হয়েছেন। এটা শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে হ্যাঁ সত্যিই আমি অনেক বেশি খুশি হয়েছি, কিন্তু হ্যাঁ এটাও মানতে হবে যে তোমার মনোভাব অটুট ছিল, এরই জন্য তো তুমি এত বড় একটা পিল এক ঢোকেই গিলে ফেলেছো। তাদের এইসব কথা শুনে আর এত অদ্ভুত একটা পিল এক ঢোকেই গিলে ফেলতে দেখে সেখানে সেকেন্ড গ্র্যান্ড এল্ডারও হেসে দেয়, কিন্তু ফার্স্ট গ্র্যান্ড এল্ডার এখনো সিরিয়াস ছিল। তখনই তিনি শাইয়ানের দিকে অনেক বেশি রেগে তাকায়
কারণ সে ওনার প্ল্যান ফেল করে দিয়েছে। এটা দেখে সাইয়ানও ভয়ে ভয়ে অন্যদিকে তাকিয়ে হাসতে শুরু করে। তখনই সাইয়ান বলে, প্লিজ আপনার কাছে আমার লাস্ট একটা কোশ্চেন আছে, আপনি কি আমাকে সেই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন? এটা শুনে বাইশুয়ানও এর জন্য তৈরি হয়ে যায়। তখন সাইয়ান বলে, আপনি ইনট রিয়েলামেরই অনেক পাওয়ারফুল একজন পার্সন, এরপরও কেন আপনি এই জিনিসটা ডিসাইড করেছেন যে আপনি নিজের জীবন বাঁচানোর জন্য অন্য একজনের আন্ডারে চলে আসবেন? এটা কি আপনার অনেক খারাপ একটা ডিসিশন ছিল না? কারণ আমার মতে আপনার লেভেল অনুযায়ী আপনি খুব সহজেই এই প্লেস থেকে অনেক দূরে চলে যেতে পারতেন, আর এরই সাথে কোনো না কোনো প্লেসে পিসফুলি নিজের জীবন কাটাতে পারতেন। কিন্তু আপনি এরকমটা করার জন্য তৈরি হননি, আপনি এর পুরো বিপরীত কিছু করার জন্য তৈরি হয়েছেন। আপনি নিজেকে অন্য এক পার্সনের আন্ডারে করে দিয়েছেন। আমার মতে আপনি তো তার সাথে ফাইট ব্যাক করার ট্রাইও করেননি। এরকমও তো হতে পারে যে সে যখন ব্লিচ টেম্পলের লিডার হয়ে যাবে তখন সে আপনাকে আর মারবে না, কারণ এটা তো নিজের পায়ে কুড়াল মারার মতো, কারণ সেই সময় আপনিও তার সম্পদের একটা অংশ হয়ে যাবেন। তাই আমার মনে হয় না কোনো লিডার শুধু তার পাওয়ার হাসিল করার জন্য এরকম কোনো অ্যাকশন নেবে যাতে করে ভেতরে এবং বাহিরে দুই দিকেই তার পাওয়ার কমে যায়। তাই আমার মতে আপনার নেওয়া এই ডিসিশনটা সত্যি অনেক খারাপ ছিল। এটা শুনে বাইশুয়ান বলে, মিস্টার সাইয়ান, নিশ্চয়ই তুমি এই সম্পর্কে কিছুই জানো না যে হংমে কোন টাইপের ওমেন। লাস্ট টাইম যখন তিনি ব্লিচ টেম্পলের লিডার হওয়ার পোস্টে দাঁড়িয়েছিল তখন আমি ওনার বিরোধী টিমে ছিলাম। এরই জন্য তিনি সেই সময় থেকেই আমাকে সহ্য করতে পারেন না। কিন্তু তিনি যখন আবার ফিরে এসেছে তখন তিনি নিজের ফিলিংস নিজের ভেতরেই অনেক ভালোভাবেই দাবিয়ে রেখেছে, এটা কারোর সামনে এক্সপ্রেস করেনি। কিন্তু আমি ওনার চাল চলন আর বিহেভিয়ার দেখেই বুঝতে পেরেছি যে ওনার মনের ভেতর আসলে কি চলছে, কারণ আমি ওনাকে অনেক লম্বা সময় ধরেই জানতাম। তাই আমি জানি যে তিনি আসলে কেমন ওমেন। যত যাই হোক, যখন এখানে ওনার সব কাজ শেষ হয়ে যাবে তখন তিনি নিশ্চয়ই সেই পুরনো সময়ের প্রতিশোধ আমাকে মেরেই নেবেন। আর লিডার, আমি এখানে আপনার বিহেভিয়ার দেখে যতটুকু জানতে পেরেছি যে আপনি কোনো খারাপ পারসন না। আপনি নিশ্চয়ই আপনার অ্যালায়েন্সের সাথে এমন কোনো খারাপ আচরণ করবেন না যাতে করে তারা কষ্ট পাবে। আর আপনি নিশ্চয়ই যখন আপনার কাজ হয়ে যাবে তখন আপনার অ্যালায়েন্সের সাথে তেমন কিছু করবেন না যাতে করে তারা তাদের অ্যালায়েন্স গঠনের জন্যই রিগ্রেট করে। তাই প্লিজ আমি এখানে আপনাকে আগেই একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, যখন এই সব প্রবলেম সলভ হয়ে যাবে তখন কিন্তু ব্লিচ টেম্পলের লিডার আমি হব। আর সাইয়ান, তোমার কি মনে হয় আমি যদি এখান থেকে পালিয়েও যাই এরপরও কি আমি বাঁচতে পারবো? না, আমি বাঁচতে পারবো না, কারণ লিউ হংমেই এরকম একটা পার্সন যে সে কখনোই আমাকে বাঁচতে দেবে না। যতদিন পর্যন্ত আমি মরে যাব না ততদিন পর্যন্ত সে আমাকে মারার জন্য মানুষ পাঠাতেই থাকবে। তাই আমার মনে হয় না আমায় এই কথাটাও উল্লেখ করতে হবে যে কাউকে ভয় পেয়ে জীবন বাঁচিয়ে পালিয়ে বেড়ানোর থেকে অন্যের আন্ডারে থেকে ব্লিচ টেম্পলের লিডার হওয়াটাই উত্তম। আর আমি এর জন্য এখানে এসেছি, কারণ আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আর আমি পালিয়ে পালিয়েও বাঁচতে চাই না, আমি সম্মানের সাথেই বাঁচতে চাই। এই সব শুনে সাইয়ান মনে মনে বলে, ও এই কথা। এখন আমার মনে হচ্ছে যে তার এই অ্যাকশনটা সঠিক ছিল। তখনই লিডার বলে, হেই সাইয়ান, তুমি এভাবে তাকে কোশ্চেন করা বন্ধ করো, কারণ এখন আর সে আমাদের এনিমি গ্রুপের কোনো মেম্বার না, সে এখন আমাদেরই একটা অংশ, কারণ সে আজ থেকেই এখানে আমাদের অ্যালায়েন্স হয়ে গেছে। তাহলে চলো এখানে এইসব ফালতু কথা ছেড়ে আমরা মূল কথায় আসি। বাইশুয়ান, প্লিজ তুমি আমাকে এটা বলো যে আমরা তোমাকে হংমিংকে মারতে কিভাবে সাহায্য করতে পারি। তখনই ফার্স্ট গ্র্যান্ড এল্ডার বলে, লিডার, আপনার মাথায় এরকম তো কোনো বুদ্ধি আসেনি যে আমরা এখন একটা টিম বানিয়ে ব্লিচ টেম্পলের উপর অ্যাটাক করার জন্য যাই, যাতে করে সেখানে যাওয়ার পর আমরা লিও হংমেকে মারতে পারি। যদি আপনার এরকম কোনো প্ল্যান হয়ে থাকে তাহলে আমি এই প্ল্যানে কাজ করব না, কারণ আমি এরকম কোনো ভুল করব না যেই ভুল কিছু সময় আগেই ব্লিচ টেম্পলের প্রিভিয়াস লিডার করেছিল। আর সেই ভুলের পরিণাম স্বরূপ সে আজ আর এই ওয়ার্ল্ডে নেই, সে মরে গেছে। আর এখানে যেই কারণে বাইশুয়ান এসেছে যে সে মরতে চায় না, তেমনি আমিও মরতে চাই না। আর পাশ থেকে সেকেন্ড গ্র্যান্ড এল্ডার বলে, ধরে নিন আমরা তার উপর অ্যাটাক করার জন্য গেছি, আর এরই সাথে আমরা চারদিক থেকে তাকে ঘিরে ফেলেছি। কিন্তু নিশ্চয়ই আপনারাও এই জিনিসটা জানেন যে একজন ইনট রিয়েলামের পার্সনের স্পিরিট কত বেশি হতে পারে।
নিশ্চয়ই যখন সিচুয়েশন নিজের লাইফের উপর চলে আসে তখন একটা পার্সনের স্পিড যত কমই হোক না কেন সে নিজের জীবন বাঁচানোর জন্য যে করেই হোক সেই প্লেস থেকে পালিয়ে যাবে। তাই আমরা এভাবেও তাকে মারতে পারবো না, এরকমটা করে শুধু আমরা তাকে আমাদের প্ল্যান সম্পর্কে জানিয়ে দেব। এই সব শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে, বাইশুয়ান তুমি কি একবার এই জিনিসটা ভেবে দেখেছো যদি আমরা তাকে ঘিরে মারার চেষ্টা করি কিন্তু সে কোনো না কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় তাহলে এরপরের সিচুয়েশনটা কি হয়ে দাঁড়াবে? এতে নিশ্চয়ই আমাদের সেক্টের উপর তেমন কোনো প্রবলেম আসবে না, কিন্তু এই সব কিছু জানার পর তোমার কি হবে? এই সব শুনে তিনি বলে, তোমার এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমি সবকিছুর প্ল্যান আগে থেকেই করে রেখেছি। আর এরই সাথে আমি লিও হংমের জন্য আগে থেকেই একটা কবর ডিসাইড করে রেখেছি। এটা বলেই তিনি সেখানে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে আর এরই সাথে সেখানে একটা প্যালেস ক্রিয়েট করে ফেলে আর বলে, এটা দাতং শহরের জুই লু শাখার দাতং নিলাম ঘর। এই হলের ভেতর নিলামি হয়, এরই জন্য এই হল অনেক স্পেশাল এক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, যার জন্য এই হলের ভেতর যখন নিলাম শুরু হয়ে যায় তখন এই হলের দরজা বন্ধ করে দেওয়া হয়। আর সেই সময় যদি কেউ ফোর্সফুলি সেই হলের ভেতর থেকে বের হতে চায়, সেই পার্সন যদি আমাদের থেকেও হাই লেভেলে হয়ে থাকে, এরপরও তাকে এই হলের দেয়াল ভাঙতে কমসে কম অর্ধেক ধূপের সময় লাগবে। আর আমার মনে হয় আমরা সেই সময়ের মধ্যে তাকে কয়েকবার মেরে ফেলতে পারবো। এইসব শুনে আর ওনার এরকম অ্যাবিলিটি দেখে শাইয়ান ভাবছিল, এটা আবার কেমন অ্যাবিলিটি, সত্যি এটা তো অনেক বেশি অ্যামেজিং। আর পেছন থেকে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে, বাইশুয়ান এখানে তোমার এই স্কিলটা ইউজ করতে দেখে তো মনে হচ্ছে যে তুমি তোমার এই স্কিলের উপর অনেক ভালোভাবেই প্র্যাকটিস করেছো আর এই স্কিলটাকে অনেক ভালোভাবেই মাস্টার করে ফেলেছো। এরই জন্য তো তুমি এত ডিটেলস এর সাথে এত ভালো করে একটা মডেল ক্রিয়েট করে ফেলেছো। এই সব শুনে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার বলে, এটা তো একটা ফালতু স্কিল, কারণ এই স্কিলের সাহায্যে তুমি কারোর সাথে লড়াই করতে পারবে না, এরই জন্য এই স্কিল লড়াইয়ের ময়দানে কোনো কাজেই আসবে না। এটা শুনে তিনি সেখানে এক অকওয়ার্ড ফেসের সাথে বলে, হ্যাঁ ফার্স্ট গ্র্যান্ড এল্ডার আপনি সঠিক বলেছেন, এটা তেমন কোনো স্কিল না যার সাহায্যে আমরা লড়াই করতে পারবো। এটা তো আমি শুধু এই জন্য শিখে রেখেছি যাতে করে আমি আমার ফ্রি সময়ে নিজেকে এন্টারটেইন করতে পারি। তাই আমার মনে হয় না এই অ্যাবিলিটির সাথে আমি সরাসরি কোনো লড়াইয়ে অংশগ্রহণ করতে পারবো। তাহলে এইসব কথা সাইডে রাখি, আমরা আমাদের মূল প্ল্যানে চলে আসি। দাতং সিটির সেই নিলাম ঘরের ওনারের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, তাই যদি আমি ওনাকে এরকম কিছু করতে বলি তাহলে তিনি আমাকে এর জন্য মানা করবেন না, আর এরই সাথে আমাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবেন যতক্ষণ পর্যন্ত সেখানে বড় কোনো প্রবলেম চলে আসবে না। আর উপর থেকে যদি আমরা সেই হলের ভেতর আগে থেকেই তার জন্য ওত পেতে বসে থাকি তাহলে তো আমাদের জন্য সে শুধুমাত্রই একটা বাড়া খাবার ছাড়া আর কিছুই না। এইসব শুনে লিডার বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, যদি দাতং শহরের সেই নিলাম হলের ভেতর আমরা তাকে ক্যাপচার করতে পারি তাহলে আমরা খুব সহজেই তাকে সেখানেই শেষ করে দিতে পারবো। তাই আমার মনে হয় তোমার এই প্ল্যান মোতাবেক আমরা কাজ করতে পারবো। এটা বলেই তিনি সেখানে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড গ্র্যান্ড এল্ডারকে বলে, আমার মতে আপনারা তিনজন লিও হংমের সাথে লড়াই করতে পারবেন, এতে নিশ্চয়ই আপনাদের কোনো সমস্যা নেই তাই না? এটা শুনে সেকেন্ড গ্র্যান্ড এল্ডার বলে, না আমাদের এতে কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত লিও হংমেই সেই হল ছেড়ে পালাতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমরা 3 ইনার ট্রেলামের পার্সন তাকে অনায়াসে সেখানে চেপেই মেরে ফেলতে পারবো। আর সেখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার বলে, আপনার কি মনে হয় না আমাদের চতুর্থ গ্র্যান্ড এল্ডার যে কিছু সময় আগেই নিয়োগ হয়েছে তাকেও এই মিশনে যোগদান দেওয়া দরকার? তাই আমার মতে সময় চলে এসেছে তাকে আবার সেক্টে ফিরিয়ে নিয়ে আসার। এই সব শুনে লিডার বলে, নিশ্চয়ই আপনি এই জিনিসটা জানেন যে কিউন এই সময় কিউফেং সিটির পাহারার কাজ করছে, কিন্তু কোনো সমস্যা নেই, এই মিশনের জন্য নিশ্চয়ই আমি তাকে ডাকাবো যাতে করে সে আপনাদের সাথে কাজ করতে পারে। তখনই তিনি বাইশুয়ানকে বলে, আমার মতে লিও হংমেই এই সময় অনেক বেশি অ্যালার্ট থাকবে, কারণ নিশ্চয়ই সেও এই জিনিসটা ধারণা করে রেখেছে যে তুমি তাকে মারানোর জন্য কোনো না কোনো প্ল্যান করছো। তাই আমার মনে হয় না সে কোনোভাবেই তোমার চালে ফাঁসার জন্য এগিয়ে আসবে। আর যদি এরকমটাই হয় তাহলে তুমি এটা করতে পারো যে তুমি সেই সেক্ট ছেড়ে আমাদের সেক্টে চলে আসো, এতে করে আমি তোমাকে আমাদের 5th গ্র্যান্ড এল্ডারের উপাধি দিয়ে দেব। এইসব শুনে সে বলে, লিডার এখানে আপনার এই প্রস্তাবের জন্য সত্যিই আপনার অসংখ্য ধন্যবাদ,
কিন্তু আমি এরকমটা করতে পারবো না, কারণ আগে থেকেই আমার অনেকগুলো প্ল্যান আছে আর সেই প্ল্যানগুলো আমাকে পূরণ করতেই হবে। আর একটা কথা, আমি অনেক দিন যাবত ব্লিচ টেম্পল থেকে বাইরে আছি, এর জন্য নিশ্চয়ই লিও হাংমেই এই সময় আমার উপর সন্দেহ করছে যে আমি নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো না কোনো প্ল্যান করছি। তাই এখান থেকে ফেরার পর আমি আর আপনাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারবো না। যদি আমি ইগলের সাহায্যে আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, তাও আমার মনে হয় না সেটা কোনো সেফ প্রক্রিয়া হবে। কিন্তু আমাদের তো একে অপরের সাথে যোগাযোগ রাখতেই হবে। এর জন্য আমি এখানে আপনার কাছে একটা প্রস্তাব রাখতে চাই। যদি এরকমটা হয় তাহলে সত্যি অনেক ভালো হবে যে আপনি এখান থেকে আমার সাথে কোনো একজন পার্সনকে পাঠিয়ে দিন যে আপনাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে। এতে করে লিউ হাংমেই আমার উপর তেমন কোনো সন্দেহ করতে পারবে না। কিন্তু এর জন্য এরকম একটা পার্সনকে চুজ করতে হবে যে অনেক বেশি ফেমাস না, অনেক বেশি পাওয়ারফুল না, আর এরই সাথে তাকে এরকমও হতে হবে যাতে করে সে নিজের প্রোটেকশনের ঝুঁকি উঠাতে পারে। যদি এরকম কোনো পার্সনকে আপনি আমার সাথে পাঠাতে পারেন তাহলে এটা সব থেকে ভালো হবে, কারণ এরকম কোনো পার্সনের উপর কারোর নজর যাবে না। এতে করে সেই পার্সনের সাথেই আমাদের প্ল্যানের উপরও কোনো প্রবলেম আসবে না। এইসব শুনে সাইয়ান ভাবছিল, সত্যি এই ওয়ার্ল্ডের যোগাযোগের সমস্যাটা তো অনেক বেশি। তখনই সেখানে লিডার এদিক ওদিক তাকিয়ে ভাবতে শুরু করে যে আমি এর জন্য কাকে পাঠাবো। তখনই তিনি সাইয়ানের দিকে তাকিয়ে অনেক বড় একটা স্মাইল করে। এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে অনেক বেশি ভয়ে ভয়ে ভাবতে শুরু করে, না না, আপনি নিজের মাথায় এরকম কোনো আইডিয়া নিয়ে আসবেন না যে সেই প্লেসে আপনি স্পাই রূপে আমাকে পাঠাবেন, কারণ সেই প্লেস সত্যি আমার জন্য অনেক বেশি ডেঞ্জারাস। আর উপর থেকে সেখানের কোনো পার্সনের পক্ষ থেকে আমি কখনোই কোনো অরিজিন পয়েন্ট পাই না। এতে করে সত্যিই আমার অনেক বড় একটা লস হবে। শুধু এক দিক থেকেই না, দুই দিক থেকেই লস হবে। তখনই তিনি সাইয়ানকে অনেক বড় এক স্মাইল পাস করে বলে, তাহলে বলো তুমি কি এরকমটা করতে চাও? এটা শুনে সাইয়ান ওনাকে গ্রিট করে বলে, যদি লিডার চায় তাহলে তো নিশ্চয়ই আমাকে এরকমটা করতেই হবে, কারণ লিডারের কথা সব সময় সবার উপরে। এটা বলে সে সেখানে ভাবছিল, না, এখানে আমি ওনাকে মানা করতে পারবো না, কারণ যে করেই হোক আমার ওনার সাথে সব থেকে ভালো সম্পর্ক রাখতে হবে। এর জন্য আমাকে যত কঠিন কাজই দেওয়া হোক না কেন, সেই কাজের জন্য আমায় সব সময় তৈরি থাকতে হবে। তখনই লিডার বলে, ঠিক আছে, তাহলে আমি সাইয়ানকেই আপনার সাথে পাঠাবো, কিন্তু এখানে আপনাকেও তার প্রতি বিশেষ যত্ন নিতে হবে যাতে করে সে কোনোভাবেই এক্সপোজ না হয়ে যায়, আর এর সাথে আপনাকেই তার প্রোটেকশনের দায়িত্ব নিতে হবে। এইসব শুনে বাইশুয়ান বলে, লিডার, আপনার এইসব নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমার মতে সেই এই কাজের জন্য সব থেকে বেশি যোগ্য পার্সন। যদিও তিনি কিছু সময় আগেই নিজের নাম অনেক বেশি ফেমাস করে ফেলেছে, কিন্তু এরপরও ওনাকে কেউ চেনে না, কারণ তিনি রিসেন্টলি নিজের নাম গড়েছে। তাই নিশ্চয়ই তিনি এই কাজের জন্য পারফেক্ট হবে, আর আপনার তাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আমি তার পরিচয় হাইড করার উপর বিশেষ খেয়াল রাখবো। তখনই লিডার বলে, ঠিক আছে, তাহলে আজকের মিটিং আমরা এখানেই শেষ করছি, তাহলে আপনারা সবাই এখন আপনাদের কাজে যেতে পারেন। আর থার্ড গ্র্যান্ড এল্ডার, আপনি মিস বাইশুয়ানকে পাশের রুমেই কিছুক্ষণ রেস্ট করার জন্য নিয়ে যান, আর সাইয়ান তুমি এখানেই থাকো। এরপর যখন তারা সবাই সেখান থেকে চলে যায়, তখন সাইয়ান সেখানেই এক চেয়ারে বসে পড়ে আর বলে, লিডার, সত্য বলতে কি আমি এই কাজের জন্য যেতে চাই না। এটা শুনে লিডার সাইয়ানের কাছে চলে আসে আর বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তুমি এখন এখানে এভাবে মোছড়ামুছড়ি করা বন্ধ করো। আমি জানি এই কাজটা অনেক বেশি রিস্কি, কিন্তু এটাও তো দেখতে হবে যে কে এই কাজের জন্য সব থেকে বেশি পারফেক্ট। আমি তোমাকে রেইনবো স্কিপ নামের যেই স্কিলটা দিয়েছিলাম, তুমি কি সেই স্কিলের প্র্যাকটিস করছো? যদি তুমি সেই স্কিলটাকে শিখে ফেলো তাহলে তোমার জন্য এই মিশনটা অনেক বেশি সহজ হয়ে যাবে, কারণ সেই স্কিল যদি তুমি ইউজ করো তাহলে তোমাকে কোনো ইনার রিয়েলমের পার্সনও ক্যাপচার করতে পারবে না। আর উপর থেকে এই মিশনটা যদি আমরা কোনো না কোনো ভাবে কমপ্লিট করে ফেলি তাহলে আমাদেরই অনেক বড় একটা লাভ হবে। তাই তুমি এখানে সব সময় অ্যালার্ট থেকো আর নিজের সেফটির উপর বিশেষ খেয়াল রেখো। যদি তোমার কোনো সময় মনে হয় যে এখন তোমার জীবনের উপর কোনো একটা রিস্ক চলে আসবে, তখনই তুমি এই মিশন ছেড়ে আবার চলে আসবে। এর জন্য আমি তোমায় কিছুই বলবো না, কারণ সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার জীবন। এইসব বলেই তিনি সেখানে একটা পেন্ডেন্ট বের করে বলে, এই পেন্ডেন্টের সাহায্যে তুমি নিজের প্রেজেন্স হাইড করতে পারবে।
আর এরই সাথে নিজেকে অনেকগুলো প্রবলেম থেকেও বাঁচাতে পারবে। এমনকি ইনার ট্রেলামের পার্সনরাও তোমার প্রেজেন্স ভালোভাবে ফিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের সাথে ধাক্কা না খেয়ে যাও অথবা তোমার দ্বারা কোনো ভাইব্রেশন ক্রিয়েট না হয়। এই পেন্ডেন্ট আমাকে আমার মাস্টার আমার সেফটির জন্য দিয়েছিল, কারণ সেই সময় আমি অনেক বেশি উইক ছিলাম। সেই সময় তো শুধু আমি আমার কাল্টিভেশন শুরু করেছিলাম আর এরই সাথে পায়ে হেঁটেই সব জায়গায় ঘুরে বেড়াতাম। সত্য বলতে কি, এই পেন্ডেন্ট আমাকে অনেকগুলো প্রবলেম থেকে সেভ করেছে। তাই আমি এখন এই মিশনের জন্য তোমাকে এই পেন্ডেন্টটা দিচ্ছি। এটা শুনে সাইয়ান সেখান থেকে এক জাম্প করে সেই পেন্ডেন্টটা ধরে ফেলে আর বলে, লিডার, আমাকে এই পেন্ডেন্টটা দেওয়ার জন্য সত্যিই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার হঠাৎ এরকম রিয়াকশন দেখে লিডারও অনেক বেশি শক হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি সাইয়ান আর মিস বাইশুয়ান মৌকিন সেট থেকে ব্লিচ টেম্পলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সেখানে সাইয়ান মনে মনে বলে, সত্য বলতে কি, আমি এতটাই হ্যান্ডসাম যে আমি যদি কোনো মুখোশও পরে থাকি এরপরেও মানুষ আমার দিকে আকৃষ্ট হবেই। এটা ভেবেই সে সেখানে বলে, মিস বাইশুয়ান, আপনাদের কাজ প্রায় শেষের দিকে না আসার আগ পর্যন্ত আমি বাহিরেই থাকবো। এটা শুনে তিনি বলে, তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি আমার উপর বিশ্বাস করছো না, কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এর জন্য আমি মাইন্ড করব না, কারণ তুমি কোনো সাধারণ পার্সন না। তুমি আমাদের হান সাম্রাজ্যের 5 বিউটি আর 5 জেন্টলম্যানদের মধ্যেই একজন। এরপরও তোমায় তেমন কেউ চেনে না, আর তোমাকে চেনার উপায় তোমার সেই ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড। তাই আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত তুমি সেই স্কিল ইউজ করবে না ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে চিনতে পারবে না। কিন্তু হ্যাঁ, এটা সত্য যে যদি তুমি বাহিরেই থাকো আর এর সাথে আমাদের সব তথ্য আদান প্রদান করো তাহলে এটাই তোমার জন্য সব থেকে ভালো হবে। তাই যখনই আমার কাছে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন চলে আসবে তখন আমি আপনার কাছে সেই ইনফরমেশনটা আমারই এক বিশ্বাসযোগ্য পার্সনকে দিয়ে পাঠিয়ে দেব। কিন্তু এর জন্য আমাদেরকে এরকম একটা কোড ওয়ার্ড শিখে রাখতে হবে যেই কোড ওয়ার্ড দ্বারা আমরা আমাদের তথ্য আদান প্রদান করতে পারবো, কারণ এই সময় সেই ওমেনের সাথে 1000 ফেস কাজ করছে। তাই এটা বলা যায় না যে কখন সে আমাদের লোক সেজে আমাদের কাছে চলে আসে আর এরই সাথে আমাদের সব ইনফরমেশন আমাদের এনিমিদের কাছে পৌঁছে দেয়। তাই যত দ্রুত সম্ভব আমাদেরকে একটা নতুন কোড ওয়ার্ড শিখে নিতে হবে। এইসব শুনে সাইয়ান বলে, ও 1000 ফেস, তার উপাধি মতে সে তো নিশ্চয়ই 1000 রকমের ফেস ক্রিয়েট করতে পারে। এর মানে সে তো যে কোনো পার্সনের রূপ নিয়েই কাউকে ইমপ্রেস করে ফেলতে পারবে। এটা শুনে বাইশুয়ান বলে, সেই 5 জেন্টলম্যানদের মধ্যেই একজন 1000 ফেস, সে সব ধরনের স্কিলই ইউজ করতে পারে। এর মানে এটা না সে সব ধরনের স্কিলের উপরই মাস্টারি হাসিল করে রেখেছে। প্রথম তো সবাই এটাই ভাবতো যে সে অনেক বেশি অ্যামেজিং, কারণ সে 1000 রকমের স্কিলের উপর মাস্টারি হাসিল করে রেখেছে। কিন্তু না, আসলে এটা মিথ্যে কথা, কারণ অনেক সময় আগেই এই জিনিসটার গুজব ছড়িয়ে পড়েছে যে সে 1000 রকমের স্কিলের উপর মাস্টারি হাসিল করেনি। সে তো শুধুমাত্র একটা স্কিলের উপরই মাস্টারি হাসিল করে রেখেছে, আর সেই স্কিলটাও অনেক বেশি অ্যামেজিং। কারণ সে যখন কারোর ফেস ধারণ করে তখন শুধু তার চেহারাই চেঞ্জ হয় না, তখন তার বিহেভিয়ারও চেঞ্জ হয়ে যায়। আর এরই সাথে তার কাছে যেই স্কিলগুলো আছে সে সেই স্কিলগুলো ইউজ করতে পারে, আর তার সেই স্কিলের নাম দ্য মাদ্রা অফ ফরমাসনেস। গুজবে আমরা যা জানতে পেরেছি যে সেই স্কিল ইউজ করার পর তাৎক্ষণিক তার ভেতরে সে যেই পার্সনের রূপ ধারণ করেছে সেই পার্সনের পার্সোনালিটি চলে আসে। যদিও সেটা সেই অপোনেন্টের থেকে বেশি স্ট্রং হয় না, এরপরও কাউকে ধোকায় রাখার জন্য এটা একেবারে পারফেক্ট। কিন্তু এখনো সে যেহেতু প্রি সিলেকশিয়ালের 9th লেভেলে, তাই সে যতই চেষ্টা করুক না কেন ইনার ট্রেলামের পার্সনদের অ্যাবিলিটি কখনোই কপি করতে পারে না। এটাই তার এই স্কিলের একটা উইক পয়েন্ট। এই সব শুনে সাইয়ান ভাবছিল, ও এই কথা, তাহলে সেই কপি ক্যাট সত্যি অনেক বেশি অ্যামেজিং, আর এরই সাথে তার লাকও অনেক ভালো, কারণ তার কাছে এরকম একটা স্কিল আছে। কিন্তু আমি জানি না কেন আমার এই স্কিলের নাম শুনে আর এর অ্যাবিলিটি সম্পর্কে জেনে মনে হচ্ছে যে এটা শারিঙ্গান। সত্যি সুযোগ পেলে আমাকেও এই স্কিলটা শিখে নিতে হবে, যাতে করে আমিও যে কোনো প্লেসেই যে কোনো পার্সনের সামনেই নিজেকে হাইড করতে পারি। তখনই মিস বাইশুয়ান বলে, যত যাই হোক আমাদেরকে আগে থেকেই সব সিচুয়েশনের জন্য তৈরি থাকতে হবে, আর সে যেন আমাদের কোনো ইনফরমেশন লিক না করতে পারে
তার জন্য আমাদেরকে একটা কোড ওয়ার্ড ইউজ করতে হবে। কিন্তু এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমার কাছে আগে থেকেই তৈরি করা একটা কোড ওয়ার্ড আছে। আর শাইয়ান যখন সেই কোড ওয়ার্ড সম্পর্কে জানতে চায় তখন তিনি বলে, আমরা যখনই একে অপরের সাথে দেখা করব তখন আমরা সর্বপ্রথম একে অপরের জিহ্বার সাথে কন্টাক্ট করব। 3 বার উপরে, 4 বার ডানে, 7 বার বামে, আর এভাবেই আমরা 22 বার চারদিকে ঘোরাবো। এইসব শুনে শাইয়ান সেখানে এক অকওয়ার্ড ফেস বানিয়ে ওনাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয় আর বলে, প্লিজ নিজেকে একটু কন্ট্রোল করুন, কারণ আমরা এরকম কোনো কোড ওয়ার্ড ইউজ করব না। তাই এখানে আমি আপনাকে একটা কোড ওয়ার্ড সম্পর্কে বলছি। যখনই আমরা একে অপরের সাথে দেখা করব তখনই আমরা এই কোড ওয়ার্ডটা বলবো, দালা বেন্দা বান্দে বুদুয়া বুদুয়া বিদুইন। নিশ্চয়ই আমরা যখন এই কোড ওয়ার্ড ইউজ করে একে অপরের সাথে দেখা করব তখন কোনো প্রতারক আমাদেরকে চেয়েও আমাদের সাথে প্রতারিত করতে পারবে না। তাই আমাদের যখনই একে অপরের সাথে দেখা হবে তখন আমরা এই কোড ইউজ করব। জিহ্বা মোচড়ানোর কোড ইউজ করার কোনো দরকার নেই। তখনই আমরা তাদের থেকে অনেকটা দূরে দুটো স্পাইকে দেখতে পাই যারা তাদের উপর নজর রাখছিল। তখনই তাদের মধ্যে একজন বলে, এর মানে এটা সত্য ছিল যে বাইশোয়ান নিজের পাওয়ার বাড়ানোর জন্য মৌগিন সেক্টে গিয়েছিল। আর নিশ্চয়ই এই সময় সে তার সাথে যাকে নিয়ে এসেছে তার নাম শাইয়ান, যে এই সময় 5 জেন্টলম্যানদের মধ্যেই একজন, আর তার নিকনেম ম্যাজিক্যাল ডিগনিফাইড প্রিন্স। তখনই তার পাশের পার্সন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিন্তু এখানে যদিও আমরা তাদের কাছে যেতে পারছি না কারণ তাদের মধ্যেই একজন ইনার ট্রায়ালামের পার্সন আছে, কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমাদের কাছে এরকম একটা স্কিল আছে যার সাহায্যে আমরা দূর থেকেও তাদের ঠোঁটের নড়াচড়া দেখেই এই জিনিসটা বলে দিতে পারি যে তারা কি বলছে। আর এখানে তারা যেই কোডগুলো সম্পর্কে বলেছে আমরা সেই সবগুলো কোডই লিখে রেখেছি, তাই আমার মনে হয় না এতে আমাদের আর কোনো প্রবলেম হবে। এখানে এই 2 স্পাইয়ের এইসব কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।